যেটা দেখি যে বঙ্গবন্ধু জীবনের মায়া করেনি, বঙ্গবন্ধুর কন্যাও একই অবস্থা। আপনাদের মনে থাকার কথা ২০০৭ সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আসে ফখরুদ্দিন এবং ফখরুদ্দিন সাহেব, তখন উনি আমেরিকাতে ছিলেন, পরে আমেরিকা থেকে লন্ডনে যান। তখন ওনাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, দেশে যেতে পারবেন না। তখন বঙ্গবন্ধু কন্যা কিন্তু তোয়াক্কা করেননি। উনি বলছেন, না আমি যাব, দেখি বাংলাদেশে কিভাবে ঠাকায়। তো উনি গিয়েছিলেন এবং সেটা জয়ও করেছিলেন। এখনো আমি আশা করব বঙ্গবন্ধুর কন্যা, এটা আমি আশা করি এবং সবসময় বিশ্বাসও করি যে বঙ্গবন্ধু কন্যা বীরের বেশেই বাংলাদেশে আসবে। কারণ আপনি যদি দেখেন যে বারবার একটা জিনিস ওরা একটা ন্যারেটিভ তৈরি করে, সেই ন্যারেটিভের আন্ডারে ওরা বিভিন্ন জিনিস বলার চেষ্টা করে যে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা পালিয়ে গেছে। বঙ্গবন্ধু কোথায় পালিয়ে গেল? তিন বাহিনীর প্রধান ওকে গার্ড অফ অনার দিয়ে হেলিকপ্টারে তুলে দিলেন এবং সেই হেলিকপ্টারে তোলার পরে পার্শ্ববর্তী দেশের সেনাপ্রধানকে, আমাদের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কল করলেন, কল করে বললেন আপনি এয়ার স্পেস ওপেন করে দেন এবং আমরা ওনার নিরাপত্তা বিধান করতে পারছি না, আপনার ওনার নিরাপত্তার বিধান করেন। তাহলে এটাকে শেখ হাসিনা কি নিজে হেলিকপ্টার দিয়ে রাতের আধারে পালিয়ে গিয়েছিল, নাকি সসম্মানে ওনাকে এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে যাওয়া হয়েছে? এবং শেখ হাসিনা বীরের বেশে আসবে এবং বাংলাদেশের রাজনীতিতে দুইটা পার্টি বড়, সেটা হচ্ছে আওয়ামী লীগ, তারপর হচ্ছে বিএনপি। যে সর্বনিম্ন আওয়ামী লীগ ভোট পেয়েছে ২০০১ সালে, সেটা ছিল 40.7%, অলমোস্ট 41%। 41% যদি ভোট হয়, বাংলাদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়, তাহলে 7 কোটির উপরে, 7.5 কোটির মতো মানুষ। সেই 7.5 কোটি মানুষকে বাদ দিয়ে আপনি রাজনীতি করবেন? করা সম্ভব? এবং এই 7.5 কোটি মানুষ যখন ঢাকা শহরে আসবে, তখন আপনি ঢাকা শহর থেকে এই টোকাইয়ের দল পালিয়ে যাবে। আপনি তাদের তো জনসমর্থন নেই। জনসমর্থন বলতে পারেন বিএনপির 30% বা 25% আছে, তাদের জনসমর্থন বিএনপি হারিয়েছে। কারণ এই যে যে গত গত 5ই আগস্টের পরে গত বছর তারা যেভাবে চাঁদা আদায় করছে, মানুষের পরে হামলা মামলা দিচ্ছে, মানুষকে দিনে দুপুরে ইট মেরে ঢাকা শহরের মতো জায়গায় মেরে ফেলেছে। এতে জনগণ তাদের প্রতি আস্থা হারিয়েছে এবং আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বেড়েছে। এখন যদি যে কোনো দেখেন পোল দেখেন, সেখানে দেখবেন আওয়ামী লীগের জনপ্রিয়তা 50 ভাগের বেশি। তার মানে 10 কোটি মানুষ, বাংলাদেশের 10 কোটির উপরে মানুষ আওয়ামী লীগকে এখনো চায়, তার চেয়ে বেশি। আমি মনে করি 60 ভাগ মানুষ এখন বুঝতে পারছে যে আওয়ামী লীগ কি দিতে পারবে এবং কি দিয়েছে বঙ্গবন্ধু কন্যা। এই 1 বছরে এখন পর্যন্ত দেখাতে পারেনি সরকার যে তারা বারবার একটা ন্যারেটিভ তৈরি করেছে যে ভারতের সঙ্গে গোলামি চুক্তি যেগুলো হয়েছে যেগুলো প্রকাশ করেন। কেন দেখাতে পারেন না কেন যে একটা চুক্তি খারাপ হয়েছে? আমরা দেখতে চাই যে কোন চুক্তিটা খারাপ, তাহলে চুক্তি বাতিল করলেন না কেন একটা চুক্তি? তো এই হচ্ছে, ওরা বিভিন্নভাবে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছে। গত বছর আন্দোলনের সময় তারা বঙ্গবন্ধুর বিভিন্ন স্লোগান দিয়েছে, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এখন কি বলতেছে? এখন বলতেছে আমরা ভাসানীর আদর্শে বিশ্বাসী। ভাসানী তো গত 71 সালে 19 মার্চ করাচিতে ন্যাপের সম্মেলনে দাঁড়িয়ে বলেছিলেন পৃথিবীর, মানে আমরা পাকিস্তান ভাগ চাই না। তাহলে কি আপনি এইটা বিশ্বাস করেন যে যারা, তার মানে ওই একই জিনিসে এসে দাঁড়ায় যে তারা যে রিসেট বাটন প্রেস করেছেন 71কে কোনোভাবে মুছে দিতে চান। তো একটা জিনিস বুঝতে হবে যে 71কে মুছে দিলে আওয়ামী লীগ এবং বিএনপি দুইজনকেই মুছে দেওয়া যায়। সেই 2007-এর আদলে যাবে যে -2 ফর্মুলা, যেটা তারা আনোয়ার সাহেব চাচ্ছিলেন, সেই একই ধাপে আগাতে চাচ্ছেন। এখন বিএনপি কিভাবে, বিএনপিও চাঁদা আদায় করছে, তাদের আয়ের উৎস বেড়েছে। তো এইগুলি যদি দেখেন যে দেশটাকে লুটে পেটে কিভাবে খাওয়া যায়, সেইটাই ইউনূস সাহেব করছেন। উনি 25টা প্লেন কিনবেন আপনার বোয়িং থেকে। এই টাকা আসবে কোত্থেকে? উনি কি ইন্টারন্যাশনাল কোনো টেন্ডার করেছেন যে যার মাধ্যমে বোঝা যাবে যে হ্যাঁ আমরা সর্বনিম্ন দরপত্র যারা সাবমিট করেছে এবং একই স্পেসিফিকেশনে আমরা তাদের কাছ থেকে বিমান কিনবো?
অথবা উনি এই টাকা আসবে কোত্থেকে? টাকা আসতে গেলে আমাদের রিজার্ভে হাত দিতে হবে। এই 25টা কিনতে গেলে 12 থেকে 13 বিলিয়ন ডলার লাগবে। তার মানে আমাদের রিজার্ভ শূন্য হয়ে যাবে। অথবা এইটা যে বিমান হচ্ছে অলাভজনক প্রতিষ্ঠান, আপনি একটা লাভজনক প্রতিষ্ঠান আমাদের চিটং বন্দর সেইটা অন্যদের হাতে তুলে দিচ্ছেন, আর অলাভজনক প্রতিষ্ঠানকে আরো নিচের দিকে নিয়ে যাচ্ছেন। তার মানে জনগণের পরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হবে। যেভাবে ওনার নিজের ট্যাক্স মৌকুফ করে জনগণের পরে ভ্যাট চাপিয়ে দিল, এই একইভাবে সে এদিকে আগাচ্ছে। আবার দেখেন ইন্ডাস্ট্রি তো বাড়ছে না। আপনার গত 23-24 অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করেছে 250 কোটি ডলারের লোহার টুকরা, সয়াবিন বীজ, তুলা সহ অন্য অন্য জিনিস। কিন্তু এই এক বছরে 24-25 অর্থ বছরে গভর্নমেন্ট আমদানি করেছে, তার আমদানির পরিমাণ ছিল হচ্ছে 740 কোটি ডলার। তার মানে চিন্তা করেন যে দেশটা আমদানি নির্ভর হয়ে যাচ্ছে। আপনি যদি ইন্ডাস্ট্রি না গড়তে পারেন তাহলে কর্মসংস্থান কোত্থেকে আসবে? ওনার কাছের লোক দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন 28 লক্ষ লোক নতুন বেকার হয়েছে। এর বাইরেও হয়েছে, আপনার ইন্ডাস্ট্রি পুড়িয়ে দেওয়া হয়েছে। গাজী টায়ার, যেখানে থেকে বাংলাদেশের টায়ারের 85% আসতো, সেইটাও পুড়িয়ে দেওয়া হয়েছে। সুতরাং আপনি যে বৈষম্যের কথা বলছেন, বৈষম্য তো এখানে হচ্ছে। এই 28 লক্ষের ভিতরে বেশিরভাগ নারী। আর এই যে যে এনসিপি বলেন, এনসিপির নারী নেত্রীরা যাদের নিজেদের দলের পুরুষদের কাছ থেকে সেফ না, তারা কিভাবে দেশের মানুষকে সেফটি দিবে? তারা নারীদের যে ভাষায় কথা বলেছে, তুষার, যে আপনি দেখেন সেই ভাষায় তো একজন আপনি নারীর সঙ্গে কথা বলতে পারেন না। অথবা আপনার উমামা ফাতেমা কেন যোগ দিলেন না এনসিপিতে? উনি বলেছেন তারা নিরাপদ না। অথবা অন্য অন্য সামান্তা, সেও বলেছেন যে তাদেরকে বিভিন্নভাবে নারীদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি দেখবেন যে এনসিপির যে 7 দফা না 8 দফা দিয়েছে, তার ভিতরে একজন নারী নেত্রী নেই। তাহলে এই দলের কাছে কি আপনি আশা করতে পারেন? তারা তো জামাত ইসলামের সি টিম। জামাত যদি লোক দেয় তাদের সমাবেশে লোক হয়, জামাত আর বিএনপি লোক না দিলে তাদের লোক নেই। তাদের জনগণের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। তারা একদিকে মব সৃষ্টি করছে এই মবের মাধ্যমে, এবং বিভিন্নভাবে ট্যাগিং সৃষ্টি করছে, এবং আর একটা জিনিস করতেছে, বিভিন্নভাবে তারা দেখতেছে কাদের কাছে পয়সা আছে, তাদেরকে ট্যাগ দিচ্ছে যে তোমরা আমাদেরকে টাকা দাও, নাহলে ট্যাগ দিব। আপনি দেখছেন মানে একটা পত্রিকা দখল হয়ে গেল মাঝে, এরকম সবকিছুই হচ্ছে। আপনার জনকণ্ঠ দখল হয়েছে। জনকণ্ঠ দখল হয়েছে কিভাবে দখল হলো? আপনি সময় টিভি দখল হয়ে গেল। সময় টিভির আপনার 2 জন সাংবাদিক প্রশ্ন করেছিল ফারুকিকে, তারপরে তাদের চাকরি চলে গেল এবং তাদেরকে হুমকি দেওয়া হলো যে এই সাংবাদিকদেরকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে। এদের কাছ থেকে আবার আসবো যে ভাই কোনো কিছু আশা করা যায়। আমি কিন্তু প্রথম দিনই বলেছিলাম যে আমাকে যদি ওই গম মাগনাও দিত আমি আনতাম না। আমি শেখ ফরিদ যদি এই দেশের একটা কেরানি হইতাম, মানে বাণিজ্য মন্ত্রণালয়ের যদি একটা মিনিস্টার তো দূরের কথা, উপদেষ্টা তো দূরের কথা, বাণিজ্যে আমি যদি কেরানি হইতাম আমি এই গম আনতাম না। কারণ ওই আমাদের গ্রামে একটা গল্প আছে যে শাক সস্তা হইলেই একবারে বেশি কিনতে হয় না, যা প্রয়োজন তাই নিতে হয়। আর এটা তো শাক না ভাই, এটা ভাত, মানে গম। আমাদের দ্বিতীয় প্রিন্সিপাল ফুড হিসেবে বাংলাদেশে পরিচিত। ভাতের পরে এখন আটা খাই, ময়দা খাই। এই যে আপনার এই আপনি যে হিসাবটা দিলেন, আমি কিন্তু হিসাবটা আজকে পেলাম, কিন্তু আমি কিন্তু জানি যে তাল মেকুস কালা হায় 1 টাকার জিনিস যে গম আমি আমার আশেপাশে অস্ট্রেলিয়া থেকে আমরা আনতে পারি, ভিয়েতনাম থেকে আনতে পারি, ইউক্রেনে যখন যুদ্ধ চলতেছে ওই কথা বলতে রাখলাম, ব্রাজিল থেকে আনতে পারি। ব্রাজিল থেকে আনলেও এত খরচ পড়ে না, অস্ট্রেলিয়া থেকে আনলেও এত খরচ পড়ে না। আমি জানতাম যে এটা 4 গুণ বেশি দামে আনবে। এই যে এই কাজটা করলো, মানে আমাদের বুঝাই দিল যে আমাদের সাথে কত ভালো সম্পর্ক। আপনার অবশ্যই মনে আছে কাতারে গিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে একবার বলেছিলেন, যখন তিনি প্রথম ক্ষমতায় ছিলেন, কাতারে গিয়ে তিনি বলেছিলেন যে এরা হচ্ছে দুধের গাই। এখন আমরাও কি দুধের গাই হয়ে গেলাম নাকি? কারণ আমরা হইলাম আমাদের গরিবের ঘোড়া রোগ। আমি জানি না স্যারের বিষয়ে বলছেন কিনা, আমরা স্যারদের মুখে শুনতাম এই প্রবাদ গুলো, যখন আমরা আমাদের হাই স্কুলের পন্ডিত স্যারেরা যারা ছিলেন তারা শিখাইতেন যে গরিবের ঘোড়া রোগ।
এটা তো গরিবের ঘোড়া রোগ। আমি 1 টাকার জিনিস 4 টাকায় কিনবো, বাহ কি সুন্দর। এইটা আমাদের কৃষককে 1 পয়সা ভর্তুকি দেয় না, শ্রমিককে 1 পয়সা ভর্তুকি দেয় না, বেকার ভাতা দেয় না, আর 1 টাকার জিনিস 3 টাকায় কিনবো। হাইরা আমাদের শখ রে ভাই। মানে গরিবের যে ঘোড়া রোগ কাকে বলে এটা ডক্টর ইউনূস সাহেবের হাতে কলমে আমাদের বুঝিয়ে দিয়েছেন। আগামীতে যারা ব্যাকরণের পণ্ডিত হবে, যখন বলবো গরিবের ঘোড়া রোগের একটা উদাহরণ দাও, তখন তারা বলতে পারবে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট। জি ফরিদ ভাই, বলেন। একটা বিষয় মানে খুলাসুকে দেখেন, 29 জি। মিলিয়ন ডলার ইনভেস্ট হয়েছে বাংলাদেশে। সে জায়গা থেকে আমেরিকা 29 মিলিয়ন ডলারের লাভ অংশ কিন্তু তুলে নেবে না। এটা তো একটা পাগলও বুঝে, এটা তো একটা দুধের শিশুও বুঝে যে আপনারা তো 29 মিলিয়ন বলতেছেন। শুনেন, আমাদের জামালপুরে একটা ঘটনা আছে, কয় পাত্রীর বয়স যদি সে কয় 28, আর যদি পাত্রী মায়ে কয় 9, তাহলে ধরে নিতে হবে 18, মানে সাবালক হয়েছে পাত্রী। তো এই যে 29 মিলিয়ন ডলার, এটা কে বলছে জানেন? পাত্রীর মায়ে বলছে। পাত্রী মাও কারা? যারা ওই দেশের সরকার, ঘটক। হ্যাঁ, হয়তো পাত্রীর মা বলতেছে আমার মেয়ে নাবালক, মানে 29 মিলিয়ন ডলারে বুঝে একটা সরকার পরে। কলিমুল্লাহ স্যার কালকে যদি বলে আমার 29 মিলিয়ন ডলার দরকার, তাদের সাবেক ছাত্র আছে না, তারা দিয়ে দিবে। এর মধ্যে 29 জনই যথেষ্ট। 29 মিলিয়ন ডলারে বুঝে আওয়ামী লীগের মতো সরকার পরে যায়, আমরা এটা বিশ্বাস করতে হবে। আমি ফরিদ অর্থনীতির ছাত্র না, আমি ব্যবসা ভালো বুঝিও না, কিন্তু এতটুকু বুঝি যে 29 মিলিয়ন ডলারে একটা সরকার পরে। বলেন যে 29 বিলিয়ন, এটা বলেন না কেন ভাই আপনারা? এটা আপনাদের বলতে হবে, আপনারা যারা সম্পাদক। এখানে 29 বিলিয়ন ডলার। কলিমুল্লাহ স্যার যিনি কথা বলতে পারি না ভাই, আমরা তো তথ্য ছাড়া কথা বলতে পারি না। ধন্যবাদ। ঠিক আছে আপনারা এই ব্যাপারে একটু আপনাদের সংরক্ষণ রাখতে হয়, সংরক্ষিত আপনারা এই ব্যাপারে। আমি আবার একটু সংরক্ষণের বাইরে। আর স্যার তো নিজে বিশেষজ্ঞ, স্যারও হয়তো একটু হিসাব করে বলেন, স্বাভাবিক। তো শুনেন, 29 ফরিদপুরের ছাত্রলীগের এক ছাত্রের বিরুদ্ধে অভিযোগ ছিল 2000 কোটি টাকা সে স্যার, তাই না স্যার? 2000 কোটি টাকা লেনদেন করছে। ফরিদপুরের একটা জেলা ছাত্রলীগের যদি 2 বিলিয়ন ডলার 2 মিলিয়ন ডলার 2 বিলিয়ন ডলার 2 বিলিয়ন থাকে, তাহলে আওয়ামী লীগের কাছে কি? আওয়ামী লীগ না দুর্নীতিবাজ বলা হয়? এত না লাখ লাখ বিলিয়ন ডলার নিয়ে গেছে। তাহলে আপনি 29 মিলিয়ন ডলার দিয়ে ঠেকিয়েছেন? নো, এখানে 29 বিলিয়ন ডলার বা তার প্লাস। সুতরাং এগুলোর সুদে আসলে শুধু আমেরিকা কেন ভাই, পৃথিবীর যে কেউ আমাদের দেশে ইনভেস্ট করলে সে তুলে নিবে না। আমরা ভারতকে শুধু লাভ দেখি, যে ভারত নাকি মুক্তিযুদ্ধে তাদের 19,000 সৈন্য এই দেশে বলিদান দেওয়ার পরে বলে লাভ ছাড়া কি করছে। কিন্তু এখন আমেরিকার বেলায় আর প্রশ্ন করতেছে না যে 1 টাকার জিনিস 4 টাকা দিয়ে ব্যস্ত আছে চোখের সামনে। এইবার চর্ম আর গরম হচ্ছে না, এইবার চর্ম হয়ে গেছে গন্ডারের চর্ম। তিনি আর এতকেত করতেছেন না। সরি স্যার, আমার ভাষায় এতকেত মানে একটু চুপচাপ, একেবারে নীরব, মানে স্পিকটি নট হয়ে গেছেন, কেউ কথা বলতেছে না। এই যে 1 টাকার জিনিস 4 টাকা, শুধু কি তাই? আপনি দেখেন আমাদের বোয়িং আনছে টেনে, জিয়া ভাই বলছেন, স্যারও বোধহয় কয়েক জায়গায় বলেছেন, এগুলো আমাদের গরিবের ঘোড়া রোগ। তো গরিবের ঘোড়া রোগের উদাহরণ আমরা পেয়ে গেছি, অনেকদিন যাবত আমরা পাই না। আমরা জেনে গেলাম গরিবের ঘোড়া রোগ হচ্ছে 1 টাকার কম, 1 ডলারের কম আমরা 4 ডলারে আমেরিকা থেকে কিনে আনবো। আরে ভাই, এটা তো মাগ না আনলে কোনো দেশ নিবে না, কোনো দেশ নিবে না। বোয়িংটারে ঘোড়া রোগ কেন বলছেন ফরিদ ভাই? আপনার বাংলাদেশে এয়ারপোর্ট বাড়বে, আপনার জামালপুরে একটা এয়ারপোর্ট হবে, ঢাকা টু জামালপুর। আপনার এখন ট্রেনেও বাসে যেতে হবে, হ্যাঁ প্লেনে 25 মিনিট লাগবে। এটা তাহলে আপনি আমারে খোঁচাইতেছেন, এমনি আমি কইতে চাই, তার মধ্যে খোঁচা। আচ্ছা দিচ্ছেন যখন, তাহলে একটু শুনেন জামালপুরের গল্প যে তুলছেন। জামালপুরের লোক আগে একজন রাস্তা, ওই যে ফুটপাতের চায়ের দোকান আছে না, আমাদের বাজার গুলোর নাম বলি, শিমলা বাজার, রামনগর, বাউসি, ভাটারা, এগুলোতে সাধারণ মানুষ বসে দিনে 10টা 20টা 30টা চা খাইতো, বুঝতে পারছেন? 30টা চা খাইতো। সেই লোক এখন 3টা চা খাইতে পারে না। আর সেইখানে আপনি বিমান দিয়ে আমার নিয়ে যাবেন জামালপুর, বাবা এটা হইলে তো আলহামদুলিল্লাহ। তাহলে তো কালকে আমি ইউনূস সাহেবের দলে যাইতাম, কালকে রুখে আবার বিরুদ্ধে আমি লেগে যাইতাম যে না এই সরকারি থাক। কিন্তু ভাই 30টা চায়ের জায়গায় এখন 3টা চা ক্ষমতা নাই। আমি তো বলছি, ওই যে স্যার ওই দিন বলছেন স্ট্রিট পিপল, আমি স্ট্রিট পিপলের সাথে কথা বলি, আর বলি স্যার কলিমুল্লাহ স্যারের মতো বুদ্ধিজীবীদের সাথে, তারপর আমি সিদ্ধান্ত নেই। আমি কিন্তু ঘটকের কাছে যাই না, মানে ঘটক বলতে বুঝায় রাজনীতিবিদ। আমি যাই হয় পাত্রীর মাও, তা না হইলে যাই পাত্রীর প্রতিবেশী, মানে যে দুশ্মন। আমি সমালোচকদের দুশ্মন মনে করি প্রতিবেশী, মানে স্যারের মতো লোক যারা, এরা সমালোচক। পাত্রীর মা এর কাছে জানছি, তাই আমি বলি স্ট্রিট পিপলের উদাহরণ দিলাম। যে আগে 10 কাপ চা খাইতো নিজে, আর 10 কাপ চা মানুষের খাওয়াইতো, সে নিজেই এখন 2 কাপ চা খাওয়ার ক্ষমতা রাখে না। এটা আমাদের জামালপুরের কথা বললাম।
এখন অন্য অন্য জেলা হয়তো উন্নত হয়ে গেছে, কারণ হেলিকপ্টার যাবে, রকেট যাবে, কয়দিন পরে কি সুপারসনিক বিমানও যাইতে পারে। ডক্টর ইউনূস সাহেব সুপারসনিক বিমান কই নিয়ে যাবে? $1 গম আপনি $4 খাইতেছেন, আর বাংলাদেশের পাট বেচার আপনার মুরত নাই। জামালপুর জেলার পাট গুলো যদি ইউনূস সাহেব বিক্রি করে দিত, আমি ডক্টর ইউনূসের পক্ষে থাকতাম, ওকে আবার বিরোধিতা করতাম, মিছিল করতাম, ঠিক আছে। কিন্তু জামালপুর জেলার পাট বেচা বন্ধ, ময়মনসিংহ বিভাগের পাট বেচা বন্ধ। এত মুরদ ইউনূসের পোলায় না যে বাংলাদেশের পাট গুলো আমেরিকায় বেচতে পারে না? এত তিনি পারেন, 1 টাকার জিনিস গম 4 টাকা বেচতেছেন। তাকে বলেন যে আমার 4000 টাকা মন পাট আমি 3500 টাকা দামি দিব, আমি লস দিয়ে দিব, তাকে বিক্রি করতে বলেন, আমি এনে দিব তারে। ও নিজে মানে এত তিনি নাকি অর্থনীতিবিদ, তিনি নাকি কি বিরাট, তিনি বাংলাদেশ উন্নয়ন করে ফেলেছেন। যাই হোক, আমি তার নিয়ে আর কথা বলতে চাই না, এখন আমার উচিতে বাজে। ওই যে স্যার যেটা বললেন যে এদের খুব শীঘ্রই, স্যার তো একটু ভালোভাবে বলছেন, এদের জায়গা দুইটা, হয় তারা এই ছেলেরা হয় যাবে হইলো জেলে, তা না হয় যাবে তারা হইলো আপনার কি বলে ওই যে আরে আইসিইউতে যাবে, এছাড়া মাঝখানে এদের জায়গা নাই। কিন্তু তার আগে তারা দেশটাকে মৃত্যু কূপের মধ্যে ফেলে গেছে, এর মধ্যে থেকে আমাদের উদ্ধার করতে হবে। এই উদ্ধার করার কাজটা আমাদের কলিমুল্লাহ স্যাররা করতেছেন। এখন রোকেয়া প্রাচী আপারা কবে আন্দোলন করে এই সরকার হটাবেন আমরা জানি না, কিন্তু আমরা বলে যাওয়ার কথা আমরা বলে যাচ্ছি। তবে আপা আগেই বললে দেয়, আবার পরে রাগ করেন, আপনারাও ক্ষমতায় আসলে কিন্তু 1 টাকার গম 4 টাকায় কিনলে আপা কিন্তু তখন কিন্তু আপনারা আবার ধরবো, আমি কিন্তু ধরবো আপা, ওই দিন কিন্তু আপনি ছিলেন। আমি সবাইকে বলে রাখি এটা। আর ওই যে দেশের যে অবস্থা, বিমানবন্দর বললেন না, বোয়িং, আগে দেখেন ওই বোয়িং এর ভাড়া আছে কিনা, ওই বোয়িং কিনা ওইটা আনতে পারবে কিনা, এটাকে দেখেন, শুনতে খুব মজা লাগে। আর ওই যে গমের কথা বললো, এই গম নিয়ে যে কি ঘটবে, আমি সর্বশেষ যে খবর পেয়েছি, এতদিন তো দেখতেছে যে আমেরিকা ঢুকছে, আমরা তো শুনতাম ভারত। আমি আজকের যে খবর আমি পেয়েছি, সত্য মিথ্যা যায় না, স্যার এটা জাজ করতে পারবেন, সেটা হলো চায়না কিন্তু খেপে, মানে চায়নার কিন্তু গাল ফুলতেছে। চায়না আছে না, চায়না কিন্তু গাল ফুলতেছে এইভাবে। চায়নার গাল ফুললে বাংলাদেশের যে কি হবে, আমার সে স্যার ভালো জানে, স্যার বলুক, আমরা শুনি।